থেকেই শুরু হয়েছিল লড়াই করে। আর আমার মেয়ে যেমন মেধাবী ছিল তেমনি পরিশ্রমী ছিল। পরিশ্রম আমিই শিখিয়েছিলাম, পরিশ্রমই সফলতা আনে। তাই সে পরিশ্রম করতে কোনো সময় পিছু পা হতো না। এমবিবিএস করেছিল জেএনএম থেকে, অনেকেই হয়তো এখানে চেনেন তাকে। তারপরে আরজি করে 2 বছর, আরজি করে পা দিয়েই মেয়েটা আমার অনেক কিছু জানতে পেরেছিল, আমাকেও বলেছিল অনেক কথা। সেটা যে ওর সঙ্গে হচ্ছে এবং ওর উপর হচ্ছে করবে, সেটা সত্যিই আমি বুঝতে পারিনি। তাহলে আমি হয়তো ওকে 30 লক্ষ টাকা লাগবে ওই সিটটা ছাড়তে, সেটা দিয়েও ওকে আমি বার করে নিয়ে আসতাম, কিন্তু আমি পারিনি। সেদিনও নর্মাল ডিউটি গেছিল, আমি ডিউটি যাওয়ার সময় ও এত তাড়াহুড়া থাকতো, আমি খাইয়ে দিতাম, সেদিকেও খাইয়ে দিলাম, সব কিছু গাড়িতে তুলে দিলাম। ও আমাকে হাত দেখাতে দেখাতে ডিউটি চলে গেল। অনেকবার ফোন করেছিল, আজকে রাত্রে 11টা 15 মিনিটে আমার সঙ্গে ফোন করলো, অনেকক্ষণ কথা বললো, তারপরে আর ফোন করে। অন্যদিন ডিউটিতে থাকলে রাত 2টো 2:30টার সময় আমাকে ওর বাবাকে ফোন করতো, সেদিন আর করেনি। আমি ভেবেছি হয়তো খারাপ পেশেন্ট আছে তাই হয়তো ফোন করছে না। সকালে উঠে আমি দুবার ওই ফোনে ফোন করেছি, ফোনটা রিং হয়নি। তাই তো উদ্বিগ্ন ছিলাম, ওর বাবাও বাড়িতে ছিল না। ওর বাবা বাড়িতে এসছে, ওর বাবাও বলছে আমার ভালো লাগছে না। তো তখনই ঠিক ফোন কলটা এসেছে হসপিটাল থেকে যে আপনার মেয়ে অসুস্থ। তারপরে তখনই আবার ওর বাবা ফোন করে বলছে কি হয়েছে, ও তো ডিউটিতে ছিল। আমি পাশ থেকে বলছি ওর কি জ্বর হয়েছে, তখন বলছে আমরা জানি না, আমরা তো ডক্টর নই, আমরা ওকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। তারপরে আমরা তড়িঘড়ি, ওর গাড়িটা বাড়িতেই ছিল, ড্রাইভারকে ডেকে আমরা যখন গাড়িতে উঠবো তখন ঠিক আবার সেই ফোন কলটা এলো, আপনাদের অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে সুইসাইড করেছে। এই কথাটা শুনে আমি ওখানেই মাটিতে বসে পড়ি, গাড়িতে আর উঠবো কি। আমি চিৎকার করে পড়েছিলাম আমার মেয়ে সুইসাইড করতে পারে না, কারণ তার সমস্ত স্বপ্ন সার্থক, আর তার সেটা পরিশ্রমের বিনিময়ে। সব কিছু সুন্দর একটা শব্দ প্রস্ফুটিত গোলাপ যেমন দলিত মথিত করে দেওয়া হতো, আমার মেয়েদেরকে সেইভাবে কেড়ে নেওয়া হতো। এবং তাকে কেড়ে নিয়ে, তার স্বপ্ন কেড়ে নিয়ে থামেনি এই সরকার। তদন্তটাও যেন লোপাট করা যায়, কোনো তথ্য যেন বাইরে না বেরোয়, সেটাও করেছে দিলীপ গোয়েল, মুরারীধর শর্মা, সুপ্রিয়া মল্লিক, বড় বড় আইপিএস অফিসারদের আমরা যখন হসপিটালে পৌঁছাই দেখেছিলাম ভেতরে। কিন্তু আমি পুলিশের পায়ে ধরে কেঁদেও ওই ঘরটার মধ্যে ঢুকতে পারিনি আমি। তো এই গল্পটা অনেক বড়, বলতে গেলে এখানে হয়তো সারাদিন লেগে যাবে। আমরা যে যন্ত্রণাটা সেদিন সহ্য করেছি, ওর বাবাকে আলাদা রেখেছে, আমাকে আলাদা রেখেছে, হসপিটালের কেউ মানবিক হয়ে, আমার মেয়ের ডিপার্টমেন্টের কেউ আমাদের সঙ্গে এসে কথা বলেনি বা দেখাও করেনি। তো আমি তো কাঁদতেও ভুলে গেছিলাম। তারপরে যখন আমার বাড়ির লোক গিয়ে আমাকে জড়িয়ে ধরলো তখন আমি হাউ মাউ করে কেঁদে ফেললাম। তারপরে আমি বললাম যে আমার মেয়েকে যারা খুন করেছে এখানে আমি পোস্টমর্টম করাতে চাই না। দিদি আপনি বসে বসে পড়ুন, বসে যান, বসে যান, বসে যান, বসে যান, আপনার তো আবার সারাদিন লাগবে। ঠিক আছে, আমি বলি। তারপর আমাদের তো ঢুকতেই দেওয়া হচ্ছে না। আমার ছোটটা আমার সাথে আছে, ও কোনো রকমে ভেতরে ঢুকেছিল, ঢুকে তখন নির্মল ঘোষকে ভেতরে দেখতে পায় আমাদের এলাকায়। তখন ও আমাকে এসে বলছে মানা নির্মল ঘোষ কেন ভেতরে, আমি তো জানি না। তখন আমাকে বলছে ব্যাপারটা না অন্যরকম লাগবে। তখনও আমরা কিচ্ছু বুঝতে পারিনি। তখনও ওখানে অনেক আন্দোলন হচ্ছিল, সব লোক দেখানো আন্দোলন। ভেতরে তখন ততক্ষণ লোপাটের কাজ চলছিল। আমরা 3:30 বাজে তখন বিনীত গোয়েল আমাদের ডেকে নিয়ে গেলেন। তখনও বিনীত গোয়েল একটা ফোনে ফোন করছিলেন, সেই ফোনটা ধরিয়ে দিলেন ওর বাবার হাতে যে সিএম আপনাদের সঙ্গে ফোন করবে। তো আমার ওই মেয়ের রক্তাক্ত মুখটা দেখতে যেতেও সিএম এর অনুমতি লেগেছিল।
আমার মেয়ে খুন হয়েছে, আমি সকাল থেকে মানে 12টায় আমি পৌঁছে গেছি হসপিটালে। আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা ওখানে বসিয়ে রাখা হলো। যেখানে ফোন করে বলা হলো আপনারা তাড়াতাড়ি আসুন, সেখানে আমাদের 3 ঘন্টা ওয়েট করি। আমি ওর সামনে সত্যিই যেতে পারিনি, দেখতেও পারিনি। আমি কেঁদে বেরিয়ে এসেছি ওখান থেকে। তারপরে যা হয়েছে, ডেড বডিটাও আমাদের কাছে হ্যান্ড ওভার করা হয়নি। এই নির্মল ঘোষ, সোমনাথ দে, আমাদের বাড়ির পাশে সঞ্জীব মুখার্জি যখন পিএম হয়ে গেল, ওরকম পিএম হবেই না যার গায়ে 28টা ইঞ্জুরি, তাকে পোস্টমর্টম করতে না হলেও 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, সেটা 1 ঘন্টায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের কোনো তাড়া ছিল না, আমরা বলছি আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের কোনো তাড়া নেই, আমাদের ডেড বডি প্রিজার্ভ করুন, কালকে আমরা আবার পোস্টমর্টম করাবো, কিন্তু আমাদের কোনো কথা শোনাই হয়নি। তারপর ওর বাবাও ছিল না সেখানে, আমি সাইন করেছি। সোমনাথ দে ডেড বডিটা নিয়ে চলে গেছে, আর আমাদের দুজনকে আমাদের গাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন আমরা মেয়ের ডেড বডির গাড়ি দেখতে পাচ্ছি না, তখন ওর বাবা চিৎকার করে কেঁদে ফেলেছে, আমার মেয়েকে কোথায় নিয়ে চলে গেল। তখনও আমরা যে মেয়ে নেই সেটা ভাবছি না। তো আমি তখন বলছি টালা থানায় চলো, টালা থানায় চলো। আমরা কোনো উপায় না দেখে টালা থানায় চলে যাই। তার মধ্যে আমরা যে গাড়িটায় ছিলাম ওটা আমার মেয়ের গাড়ি, ওটাও ভাঙচুর করতে এসেছিল পুলিশ। তখন আমি নেমে দাঁড়িয়ে বলেছি আমার মেয়েটাকে হারিয়েছি, ওর অনেক কষ্টার্জিত এই গাড়িটা আপনারা টাচ করবেন না। তারপর ওরা ভেবেছে। তো আমরা টালা থানায় গিয়ে 2 ঘন্টা বসে রয়েছি, কিচ্ছু করতে পারিনি। আমরা বলেছি ওখানে আমার মেয়ে যেখানেই থাকুক এখানে ফিরে আনুন, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, আমরা প্রিজার্ভ করবো, বাড়ি যাব। পারিনি, পুলিশ আমাদের গাড়িতেই লক করে রেখেছিল। তখন পাশের বাড়ি থেকে আমাকে একটা মেয়ে ফোন করছে, বৌদি তোমরা কোথায়, তোমরা যদি বাড়ি না আসো এক্ষুনি ওকে ওখান থেকেই নিয়ে চলে যাবে গঙ্গায় ফিরিয়ে। তখন আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে ফেলি, দিদি আমাদের বাড়ি যেতে দিন, আমরা আর কোথাও যাবো না। মেয়েটাকে সারাদিন দেখিনি। এলাম বাড়িতে, আসার মনে হয় 400-500 পুলিশ, আমি কোনোদিন অত পুলিশ এক জায়গায় দেখিনি। আমাদের গাড়িটাও ঢুকতে দেওয়া হচ্ছিল না, রাস্তাটা ব্লক করে দেওয়া হচ্ছিল। কেউ বলছিল মা বাবার গাড়ি ছেড়ে দাও, কোনো রকমে আমাদের গাড়িটা ঢুকেছে। আমি শুধু ওকে ওরকম বেহারিস লাশের মতো পড়ে রয়েছে বাড়ির সামনে, আমি শুধু বলেছি ওকে উপরে নিয়ে আসুন। তারপরে উপরে নিয়ে এসে ওর বাবাকে বলছি চলো আমরা ওর সামনে একটু গিয়ে বসি। ঠিক তখনই আমাদের এলাকার এই এমএলএ ডিসি ডনকে ডেকে নিয়ে এসে ওর বাবাকে তুলে নিয়ে গেছে, বিয়ের সামনে বসতেও দেয়, ওনায় নিয়ে এক বাটি টাকা ধরাচ্ছে। ওর বাবা বলছে এটা কি, বলছে এটা রাখুন আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছে আপনি এই যে আইপিএস লোগোটা এখানে লাগিয়েছেন, এতে না পরিশ্রম করতে হয়েছে, তার থেকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছে, ওকে অপমান করবেন না বললে উনি বেরিয়ে গেলেন টাকাটা পকেটে দিয়ে। তো সন্দীপ মুখার্জি ঘরে আমাদের যারা আত্মীয় ছিল তাদের সঙ্গে খুব ঝামেলা করে নিত। আমরা পেছন পেছন শুধু গঙ্গার ঘাটে গেছি, কিছুই করতে হয়নি, সব কিছু ওরাই করেছে। সেখানে সাইড থেকে শুরু করে যা করতে হয় সব করতে। আমরা সব শেষ করে বাড়িতে এলাম, কিন্তু এদের হাত থেকে রেহাই আমরা পাইনি। এরা সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ওদের বাড়িটা পাহারা দিত, কাউকে ঢুকতে দিত না। আর আমরা ঠিক মিডিয়াতে কিছু বলবো সেটাতেও আমাদের কমিশনার যে ছিল সে আমাকে ধরে নিয়ে এটা বলবে না ওটা বলবে না, মেয়ের বিচার পাবে না, সবসময় 4 দিন ধরে এটা করতো। তারপরে যেদিন সিবিআই হয়ে গেল সেদিন থেকে এদের আর আমি টিকিটাও দেখতে পাইনি। আর যারা আমাদের অনুমতি আমাদের ছিল না, তারা আমাদের নাকি সহানুভূতি দেখাতে গেছিল আমাদের পাড়ার ভালো ডাক্তার। তো তারপরে তাদের সহানুভূতিটা কোথায় গেল? আমার মেয়েকে চুল্লিতে ঢুকিয়ে দিয়ে সেই নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান বয় করছে, সেটা আমাদের সামনেই। তো
ওখানে কি চলছিল, কার অনুমতি চলছিল, এগুলো আজও আমাদের জানা হয়নি। তাই আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট সবসময় যখন ঘুরি তখন শুধু আমার একটা কথাই মনে হয় যে মেয়েটা যদি এত মেধাবী না হতো তাহলে হয়তো আমার কাছে থাকতো, বা মেয়েটা মেধাবী, আমি যদি প্রভাবশালী হতাম তাহলেও হয়তো মেয়েটাকে আমি আমার কাছে রাখতে পারতাম, কেউ টাচ করতে সাহস পেত না। তো মেয়েটা লড়েছিল সাধারণ মানুষের জন্য, হসপিটালে অনেক দুর্নীতি তার বিরুদ্ধে গিয়ে মাফিয়াদের সঙ্গে লড়াই করেছিল। তাকে বাঁচিয়ে রাখলে হয়তো এই সরকারের অনেক লস হতো, নাহলে উনি কেন কোটি কোটি টাকা খরচা করে দিচ্ছেন অপরাধীদের বাঁচাতে। আমি তাই বলতে চাই আপনাদের কাছে যে একজন ব্যক্তি রত্ন দেবনাথকে আপনাদের কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা কি বলবো আমি, একটা প্রতিবাদী মা হিসাবে আপনারা আমাকে বিধানসভায় যাওয়ার জন্য আত্মশক্ত করুন। আমি পানিহাটিটাকে একটা এই ঘোষ ফ্যামিলি থেকে আমি বাঁচাতে চাই। আর কোনো মেয়ের সঙ্গে যেন এরকম ঘটনা না ঘটে, আর কোনো বাবা মার সঙ্গে যেন আমাদের সঙ্গে যেটা ঘটেছিল সেটা না ঘটে। আমার লড়াইটা সেই জন্যই। আমার ঘর শূন্য হয়ে গেছে, মেয়েটা আমাকে আর কখনো মা বলে ডাকবে না, কোনোদিনও বলবে না মা এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও। কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে এদের জন্য আমি সুরক্ষিত একটা সমাজ দিয়ে যেতে চাই। তাই আমার এই লড়াই, আপনারা সবাই আমার পাশে থাকবেন।